হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মক টেস্ট পার্ট 11। এই পার্টে আমরা ভিডিওর ধরন কিছুটা পরিবর্তন রাখছি, কেননা অনেকেই কমেন্ট করে জানিয়েছে, তো তাদের সুবিধার্থে এবং তোমাদেরও সুবিধার্থে ভিডিওর মধ্যে কিছু পরিবর্তন করছি। প্রথমত, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন রাখব না, একদম যা প্রশ্ন হবে সিলেবাস ভিত্তিক প্রশ্ন হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা অপশন না বলে শুধু উত্তর ও সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট বলে দেব, কেননা অনেকে বিরক্ত বোধ করছে, তাই সকলের বিরক্তবোধ যাতে না হয় তার কারণে শুধু প্রশ্নটা এবং উত্তরটা বলে দেব। তো তোমাদের ভালোবাসা পেলে পরীক্ষার আগের দিন পর্যন্ত মক টেস্ট আপলোড হতে থাকবে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ডেইলি ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে চলে যাই আজকে আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, নাসিক প্রশস্তি থেকে আমরা কোন রাজার কীর্তি সম্পর্কে জানতে পারি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 5 সেকেন্ড, তারপরে আমি উত্তরটি বলে দেব, তোমরা মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গৌতমী পুত্র সাতকর্ণী। তোমরা মনে রাখবে এই প্রশস্তিটি তার মাতা গৌতমী বলশ্রী রচনা করেছিলেন। এটি সাতবাহন বংশের ইতিহাসের প্রধান উৎস। আমাদের 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মলিসোলস মাটির আধিক্য দেখা যায়? তোমাদের জন্য থাকছে 5 সেকেন্ড সময়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জম্মু ও কাশ্মীর। তোমরা মনে রাখবে এই মাটি হলো অত্যন্ত উর্বর এবং নাতিশীতোষ্ণ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন নদীর জলপ্রবাহকে ত্রাসেন নদী বলা হয়? অপশনগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তিস্তা। এবং তোমরা মনে রাখবে তিস্তা নদী সিকিমে জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এর প্রধান উপনদী হলো রঙ্গিত। এগুলো কিন্তু প্রশ্নতে আসে, তো তোমরা এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? তোমরা সকলেই উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 226 নম্বর ধারা। এছাড়াও তোমরা মনে রাখবে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করে। এই ক্ষমতাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো কম্পিউটার থেকে, বলছে প্রসেসিং স্পিড মাপার একক MIPS এর পূর্ণরূপ কী? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। তোমরা জেনে রেখো এটি দিয়ে প্রসেসরের কাজের গতি মাপা হয়, আর সুপার কম্পিউটারের গতি মাপা হয় ফ্লপস একক দিয়ে। 6 নম্বর প্রশ্ন, 2024 সালের অক্টোবর মাসে কোন ভাষাকে ভারত সরকার নতুন করে ধ্রুপদী হিসাবে স্বীকৃতি দিয়েছে? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাংলা। এছাড়াও তোমরা মনে রাখবে বাংলার পাশাপাশি মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়া ভাষাও এই মর্যাদা পেয়েছে, এবং বর্তমানে ভারতে মোট 11টি ধ্রুপদী ভাষা রয়েছে। আমাদের 7 নম্বর প্রশ্ন, আগা খাঁ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেকেই সঠিক উত্তরটি দিবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হকি। এটি ভারতের অন্যতম প্রাচীন ঘরোয়া টুর্নামেন্ট, এবং যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, আগা খাঁ গোল্ড কাপ যদি বলা হয় তাহলে সেটি কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। আগা খাঁ কাপ হলো হকির সঙ্গে যুক্ত, আর আগা খাঁ গোল্ড কাপ হলো ফুটবলের সঙ্গে যুক্ত। দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত পটচিত্র শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার পিংলা গ্রামের সাথে যুক্ত? বলো সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পশ্চিম মেদিনীপুর। অনেকে জিজ্ঞেস করে যে স্যার পটচিত্র কি? তো তোমরা জেনে রাখবে পটচিত্র হলো হাতে আঁকা এক ধরনের চিত্রপট, যা গানের মাধ্যমে বর্ণনা করা হয়। তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের মধ্যে কারা আজকে প্রথম জানলে যে পটচিত্র কাকে বলা হয় বা পটচিত্র কী জিনিস। 9 নম্বর প্রশ্নটি হলো, টুসু উৎসব পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের প্রধান লোক উৎসব? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জঙ্গলমহল ও রাঢ় অঞ্চল। তোমরা জেনে রাখবে
যে পৌষ সংক্রান্তির সময় বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে এই কুমারী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। যদি প্রশ্নে আসে যে কোন সময়ে এই টুসু উৎসব অনুষ্ঠিত হয়, তাহলে তোমরা কিন্তু মনে রাখবে পৌষ সংক্রান্তি অর্থাৎ শীতকালে। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় চ্যাটজিপিটি আসলে কী ধরনের প্রযুক্তি? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও তোমরা মনে রাখবে এটি ওপেন এআই নামক একটি কোম্পানি তৈরি করেছে যা মানুষের মতো উত্তর দিতে সক্ষম। আমাদের 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? বলো দেখি সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কলকাতা। এবং তোমরা মনে রাখবে আয়তনের বিচারে কলকাতা সব থেকে ছোট, কিন্তু জনসংখ্যার ঘনত্ব এখানে সব থেকে বেশি। 12 নম্বর প্রশ্ন, 2024 সালে ভারতের কোন উৎসবকে ইউনেস্কো অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য মনোনীত করেছে? প্রত্যেকে সঠিক উত্তরটি বলবার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গরবা নাচ। এছাড়াও তোমরা মনে রাখবে এর আগে পশ্চিমবঙ্গে 2021 সালে দুর্গাপূজা এই বিশেষ সম্মান পেয়েছিল। আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন শহরকে ইস্পাতি নগর বলা হয়? বলো দেখি এখানে সঠিক উত্তর কোনটি হবে। এসব ছোট ছোট প্রশ্নগুলোতেও কিন্তু অনেক মানুষ কনফিউজ হয়ে যায়, যার কারণে অপশানগুলো ভুল করে দেয়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জামশেদপুর। তোমরা মনে রাখবে টাটা স্টিলের প্রধান কারখানা এখানে অবস্থিত বলে একে এই নামে ডাকা হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য বর্ণনা করা হয়েছে? সকলে বলবে এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 51 নম্বর ধারাতে। প্রত্যেকেই কমেন্ট করে জানাবে বর্তমানে ভারতীয় নাগরিকদের মোট কটি মৌলিক কর্তব্য রয়েছে। 15 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের মৃত্তিকা শিল্পের জন্য কোন জায়গা বিখ্যাত? এর উত্তরটি আমি বললাম না, প্রত্যেকেই কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। 16 নম্বর প্রশ্নটি হলো, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগে অপশানগুলো দেখে নাও, তারপর 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি, গোপাল। 750 খ্রিস্টাব্দে বাংলার অরাজকতা বা মাৎসান্যায় দূর করার জন্য বাংলার প্রধান ব্যক্তিরা গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবদ্বীপ কোন ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল? বলো সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভক্তি আন্দোলন। এছাড়াও তোমরা যেটা মনে রাখবে সেটা হলো, শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তাহলে প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয় যদি প্রশ্নে আসে, তাহলে কি উত্তর হয়ে যাবে? নবদ্বীপ। 18 নম্বর প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফি কোন দেশ জিতেছে? বলো সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত। 19 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সব থেকে বেশি জনপ্রিয়? বলো সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উত্তরবঙ্গ। এছাড়াও তোমরা মনে রাখবে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় এই ভাটিয়ালি ধাঁচের লোকগান সবচেয়ে বেশি প্রচলিত। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতে সবুজ বিপ্লব বা শস্য বিপ্লবের জনক কাকে বলা হয়? এখানে কারো যেন মিস না হয়, প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, MS স্বামীনাথন। এছাড়াও তোমরা মনে রাখবে 2024 সালে ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করেছে। ভারতে সবুজ বিপ্লবের ফলে সব থেকে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল গমের। আমাদের পরবর্তী প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। প্রথম প্রশ্নটি দেখো, সিরিজটি সম্পূর্ণ করতে দিয়েছে 7, 10, 15, 22, তারপর 31। তারপরের সংখ্যাটি কত হবে?
প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো আগে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 42। এখানে যদি আমরা পার্থক্য বার করি 7 থেকে 10 ক ঘর গিয়েছে 3 ঘর, তারপর 10 থেকে 15 5 ঘর, 15 থেকে 22 7 ঘর, 22 থেকে 31 9 ঘর, অর্থাৎ দু ঘর করে এগোচ্ছে বেশি। 5, তারপরে প্রথমে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তাহলে তারপরে ঘর কত যাবে? অবশ্যই 11 যাবে। তাহলে 31 আর 11তে 42। 2 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের প্রাণীগুলোর মধ্যে কোনটি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হাঙর। কেননা তিমি, ডলফিন এবং সিল এই তিনটি হলো স্তন্যপায়ী প্রাণী এবং এদের রক্ত হচ্ছে উষ্ণ বিশিষ্ট, এবং হাঙর হলো একটি মাছ এবং এর রক্ত হচ্ছে শীতল বিশিষ্ট। 3 নম্বর প্রশ্নটি দেখো, সত্য মিথ্যা যাচাই করতে দিয়েছে। বিবৃতি 1 কি বলছে? সব চোরই অপরাধী। বিবৃতি 2 কিছু অপরাধী হলো দরিদ্র। এবার সিদ্ধান্তে কি বলছে? সব চোরই দরিদ্র। সিদ্ধান্ত 2 কি বলছে? কিছু দরিদ্র মানুষ অপরাধী। প্রত্যেকেই ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক। কেননা আমরা বিবৃতি থেকে বুঝতে পারি যে সব চোরই যে দরিদ্র হবে এটা কোনো মানে নেই। কেননা সব চোরই অপরাধী বলা হয়েছে, সব চোর দরিদ্র নয়। কিন্তু কিছু দরিদ্র মানুষ অপরাধী হতেই পারে, মানে অপরাধীদের মধ্যে চোর থাকতেই পারে, তাহলে এটা সঠিক। আমাদের নেক্সট প্রশ্নটি এসছে ম্যাচিং থেকে। বলছে অক্সিজেন ইস্টু দহন হলে কার্বন ডাই অক্সাইড ইস্টু কী হবে? খুব সোজা একটি প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তরটি আগে দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নির্বাপন। দেখো অক্সিজেনের দ্বারা যদি আগুন জ্বালানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিন্তু আগুন নির্বাপন অর্থাৎ নিভিয়ে দেওয়া যায়। আমাদের 5 নম্বর প্রশ্নটি দেখো, এক মহিলার দিকে নির্দেশ করে রাম বলল, তার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই। ওই মহিলা রামের কে হন? প্রত্যেকে ভিডিওটিকে পজ করে উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি স্ত্রীর পিসি। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। রামের স্ত্রীর ভাই মানে হলো রামের শ্বশুরের ছেলে। যেহেতু মহিলার ভাইয়ের ছেলে হলো রামের শ্বশুরের ছেলে, তাই মহিলার ভাই হলো কে? রামের শ্বশুর। সুতরাং মহিলাটি রামের শ্বশুরের বোন বা স্ত্রীর পিসি। লজিক থেকে 6 নম্বর প্রশ্নটি হলো সিরিজটি সম্পূর্ণ করো। বি, ডি, জি, কে, পি। প্রত্যেকেই সঠিক উত্তরটি আগে বলার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো দেখো এখানে আমরা যদি গ্যাপগুলো লক্ষ্য করি, বি থেকে ডি কত ঘর গেছে? 2 ঘর। ডি থেকে জি 3 ঘর। জি থেকে কে 4 ঘর। কে থেকে পি 5 ঘর। তাহলে পি থেকে 6 ঘর যোগ করলে আমাদের লেটারটি হয়ে যাবে ভি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভি। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, বিবৃতিতে বলা হয়েছে যদি কোনো ছাত্র কঠোর পরিশ্রম করে তবে সে পরীক্ষায় পাস করবে। রহিম পরীক্ষায় পাস করেছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? আগে অপশানগুলোকে ভালো করে পড়বে, তারপরে বুঝে সুঝে উত্তর দেবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তথ্যের অভাবে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কেননা রহিম পাস করেছে মানেই সে পরিশ্রম করেছে এমনটা নিশ্চিত নয়। আবার পরিশ্রম ছাড়া পাস সম্ভব কি না তাও কিন্তু বিবৃতিতে বলা নেই, যার কারণে তথ্যের অভাবে কোনো সিদ্ধান্তে আসা এখানে আমাদের সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, নিচের বর্ণ সমষ্টির মধ্যে কোনটি আলাদা? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভিজেড। কেননা দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে ভাওয়েল দেওয়া আছে, যেমন অপশন এতে এ ই ভাওয়েল আছে, অপশন বিতেও একটি ভাওয়েল আছে, সিতেও একটি ভাওয়েল আছে, কিন্তু ডিতে কোনো ভাওয়েল নেই, যার কারণে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি ভিজেড। নেক্সট প্রশ্ন,
সম্পর্কটি বজায় রেখে শূন্যস্থান পূরণ করো। 4:48 ইজুগাল টু 6 কত হবে? প্রত্যেকে ভেবেচিন্তে উত্তর দাও। তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 180। কিভাবে? এখানে ফর্মুলাটা হচ্ছে NQ - N² সমান দ্বিতীয় সংখ্যাটা। দেখো 4কে যদি আমরা কিউ করি তাহলে 4Q 64। এবার 64 - 4 4 16, 64 - 16 সমান 48। তাহলে 6-এর কিউ সমান কত হবে? 6-এর কিউ সমান 216 আর 6-এর স্কোয়ার সমান 36। তাহলে 216 - 36 সমান 180। পাশে ফর্মুলাটি দেওয়া হলো, তোমরা একটু দেখে নাও। নেক্সট প্রশ্নটি দেখো, প্রপোজিশন থেকে দেওয়া হয়েছে। বিবৃতি: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শহরে লোডশেডিং করা প্রয়োজন। এবার এখান থেকে অনুমান করা হচ্ছে, অনুমান একে কি বলছে? শহরে বিদ্যুতের ঘাটতি আছে। অনুমান 2, লোডশেডিং করলে বিদ্যুৎ সাশ্রয় হয়। আজকের কোয়েশ্চেনগুলো যদিও একটু টাফ লেভেলের দেওয়া আছে, তোমরা অপশানগুলো পড়ে আগে চিন্তা ভাবনা করে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অনুমান 1 ও 2 উভয়ই অন্তর্নিহিত। এবার নিচের ব্যাখ্যাটি দেখো। সাশ্রয়ের কথা বলা হচ্ছে মানেই সেখানে ঘাটতি আছে, এবং পদ্ধতি হিসাবে লোডশেডিং কার্যকারী বলেই এটি প্রস্তাব করা হয়েছে। আমাদের নেক্সট প্রশ্ন এসছে অঙ্ক থেকে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? 5 বছর আগে 4 বন্ধুর গড় বয়স ছিল 9 বছর। বর্তমানে অন্য এক বন্ধু তাদের সাথে যোগ দেওয়ায় সবার গড় বয়স হয় 15 বছর। নতুন বন্ধুর বর্তমান বয়স কত? এর উত্তরগুলো আমি শেষে দিয়ে দিব, তোমরা অঙ্কগুলো করে শেষে উত্তরের সঙ্গে মিলিয়ে নিও। 2 নম্বর প্রশ্নটি হলো, চিনির মূল্য 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না? 3 নম্বর প্রশ্নটি দেখো, 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12। সংখ্যা 3টির লসাগু কত হবে? 4 নম্বর প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:6:8। ব্যাগে মোট 200 টাকা থাকলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো 5 নম্বর প্রশ্নটি এসছে সরল সুদ থেকে। বার্ষিক 5% সরল সুদে কত টাকায় 2 বছরের সুদ 100 টাকা হবে? 6 নম্বর প্রশ্ন, 10টি সংখ্যার গড় 20, প্রথম 5টি সংখ্যার গড় 18 এবং শেষ 4টি সংখ্যার গড় হচ্ছে 22, তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? 7 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় পাসের জন্য 40% নম্বর প্রয়োজন। এক ছাত্র 160 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? নেক্সট প্রশ্ন, 950 টাকা এ, বি ও সি এর মধ্যে 5:6:8 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? 9 নম্বর প্রশ্ন, 3টি ঘন্টা যথাক্রমে 48, 72 এবং 108 সেকেন্ড অন্তর বাজে। তারা সকালে 8:20 একসাথে বাজার পর আবার কখন একসাথে বাজবে? আমাদের 10 নম্বর এবং শেষ প্রশ্ন, কোনো মূলধন সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আজকে তোমাদের কথা মোতাবেক, তোমাদের ডিমান্ড মোতাবেক একদম সিলেবাস ভিত্তিক 40টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক, এবং তোমরা 40টির মধ্যে কতটি করতে পারলে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর পড়াশোনা চালিয়ে যাও। টাটা।